ব্রহ্মদত্ত ধামের বৃহস্পতিবার সকালের যে কীর্তন হচ্ছে সেটা আপনাদের কাছে দেখালাম। নারায়ণ মহারাজ বিরাজ করছে সেটাও আপনাদের কাছে। আর এই হলো ত্রিমূর্তি, এখানকার হোমকুণ্ড। এসেছেন ওই একটা করে দিলেন, একটা করে মানে কচ্ছপ কচ্ছপ গেল দিয়ে তিনটে মাথা এই গম্বুজগুলো এখানকার, আর এখানে সব দ্বীপ জ্বলে। এই গম্বুজগুলো রাত্রিবেলা এলে খুব ভালো লাগবে। মন্দিরে ত্রিমূর্তি বিরাজ করছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এই হচ্ছে এখানকার কচ্ছপ, বিষ্ণুর রূপ। সকাল 8:25 বর্ধমান কর লোকাল 7 নম্বরে বর্ধমান কর দিয়ে দিয়েছে 7 নম্বরে 8:25। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারুইপাড়া। বর্ধমান কর লোকালে আপনাদের নিয়ে যাব বারুইপাড়া। বারুইপাড়া যেতে গেলে বারুইপাড়া লোকাল আছে, আর চন্দনপুর লোকালেও বারুইপাড়া চলে যেতে পারেন। বারুইপাড়া বর্ধমান কর লাইন হয়েও যাওয়া যায়। বারুইপাড়া হতে আপনাদের আজ নিয়ে যাব ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। যে ট্রেনে এসেছিলাম সে ট্রেন চলে যাচ্ছে, 3 নম্বরে দিয়েছে। এবারে 1 নম্বর দিয়ে আপনাদের নিয়ে যাব ব্রহ্মদত্ত ধাম। খুব বৃষ্টি হচ্ছে। এই হলো বারুইপাড়া 1 নম্বর যে আছে সেখান থেকে বেরোতে হবে। ওই হলো বারুইপাড়া, এই স্টেশন ওখান দিয়ে বেরোতে হবে। এই প্ল্যাটফর্মে এই দিক দিয়ে বেরোতে হবে। এখানে অনেক অটো আছে, অটো করে চলে যেতে হবে। বারুইপাড়া শিয়াখালা অটোতে উঠে যেতে হবে ব্রহ্মদত্ত মন্দির। এইখানে নামিয়ে দেবে, ঠিক 15 টাকা ভাড়া নিয়েছে। আর ওই হলো মন্দির চূড়া। এই রাস্তা ধরে আপনাদের নিয়ে যাব আজকে ব্রহ্মদত্ত ধামে। চলুন। চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দরভাবে, এশিয়ার বৃহত্তম মন্দির। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে ঢোকার মুখে। কিছু দোকানও গড়ে উঠেছে নতুনত্বভাবে। এই হলো ব্রহ্মদত্ত ধাম, এই হলো ব্রহ্মদত্ত ধাম। চলুন, ধামে নিয়ে যাচ্ছি। আজ আপনাদের এই মূল গেট দিয়ে ব্রহ্মদত্ত ধামে ঢোকাচ্ছি। চলুন, আজ এই মন্দিরে এনেছি। মন্দিরে উঠতে হবে, পাথর দেওয়া, জুতো খুলে চলুন নিয়ে যাই। প্রথমে আপনাদের মন্দিরটা দর্শন করিয়ে নিই। এই ঢোকার মুখে সেগুন কাঠের কত সুন্দর রংটা গড়ে উঠেছে। এই মন্দিরে ঢোকার মুখে দেখুন কত ভক্ত সমাগম হবে, কত পিলার বিশিষ্ট এই মন্দির। বিষ্ণু অবতার কচ্ছপ সেটাও এখানে ফুটিয়ে উঠেছে। এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের সমাগম হচ্ছে সকালবেলা। সেটা আপনাদের দেখুন তুলে ধরছি, কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে কীর্তন হচ্ছে। আমি এসে যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। এখানকার কীর্তন কত সুন্দর, একদিকে মহিলা একদিকে পুরুষ। আর এই হলো ব্রহ্মদত্ত ধামে ত্রিনয়নী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শ্রী নারায়ণ মহারাজ হচ্ছে নারায়ণপুর ও পুনের একজন সদ্গুরু। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে দেখুন। সকালবেলা কত কুকুরও চলে এসছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে। সকালে যে কীর্তনের পর সেই প্রসাদ হচ্ছে। আর সব এখানে সবাই নমস্কার করছে। আর যে বিরাজ করছে একই ত্রিনয়নী হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটা এখানে সবাই নমস্কার করছে। আর নারায়ণ মহারাজের ছবি তুলে ধরা হয়েছে এখানে দেখুন। সবাই নমস্কার করে এক এক করে সারিবদ্ধভাবে। আর এই পুনের একজন সদ্গুরু হচ্ছে নারায়ণ মহারাজ। এ হলো এখানকার বাদ্যযন্ত্র। আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন, কত সুন্দরভাবে, কত বড়, একদম যেরকম নাট মন্দির তো নয়, এ তো হচ্ছে হল বলে। ওখানে কত ভক্ত সমাগম হয়, একদিকে মহিলা বসার একদিকে পুরুষ বসার, সেগুলো দেখুন। আর এই সারিবদ্ধভাবে সকলে প্রসাদ নিচ্ছে।
এই সকাল সকাল চলে এসেছি, তা এসে আপনাদের কাছে তুলে ধরছি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে। দেখুন এখানে সারিবদ্ধভাবে টিপ লাগাচ্ছে। আর সকাল 8টায় আরতি, মানে সময়সূচি শুক্রবার থেকে বুধবারের নিকট। সকাল 8টায় আরতি, সন্ধ্যা 7টায় আরতি। আর পুজো দেওয়ার সময় সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন। শুধুমাত্র বৃহস্পতিবারে নির্ঘণ্ট। সকাল 9টায় আরতি, দুপুর 1:30 আর দুপুর 2টোর পর ভোগ বিতরণ। সন্ধ্যা 7টায় আরতি হয়। আর হচ্ছে দুপুর 2টোয় ভোগ বিতরণ আর সন্ধ্যা 7টায় আরতি। পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ। রাত 9:30 পর্যন্ত রাত্রি 10টায় আরতি। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন এই মন্দিরে। সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত ও মানুষের মধ্যে স্থান করা। নারায়ণ মহারাজের 4টি ধাম নির্মাণ হয়েছে। 4টি ধাম হলো মধ্যপ্রদেশে শিবদত্ত ধাম, আর দ্বিতীয়টি হলো কন্যাকুমারিকা হচ্ছে অনুসূয়া দত্ত ধাম, আর 4 দত্তের মধ্যে তৃতীয়টি হলো কলকাতা ব্রহ্মদত্ত ধাম। এটা নির্মাণ হচ্ছে বারুইপাড়া অবস্থিত। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিন্দু মন্দির। আর একটি ধাম আছে শ্রী অত্রি দত্ত ধাম, হিমাচল প্রদেশ। আর এই মন্দিরে শিবলিঙ্গ বিরাজ করছে। আর এখানে নারায়ণ স্বামীজিকে ফুটিয়ে তোলা হয়েছে। আর ত্রিনয়নী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখানে সকলে একে একে করে পুজো দিয়ে যাচ্ছে, সেগুলো দেখুন আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, আর কাঠের কত সুন্দরভাবে এই মন্দিরে। একদিন পুরো সময় নিয়ে এই মন্দিরে কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। ভক্ত সমাগম হয়েছে এই বৃষ্টিতেও। সকাল সকাল দেখুন এই ব্রহ্মদত্ত ধামে। এ হলো শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে। দেখুন এদের যেখানে যেখানে ধাম রয়েছে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে প্রথম ধাম। দেখুন প্রথম ধাম এলো প্রথম ধাম। হলো দ্বিতীয় ধাম হচ্ছে অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারিকা। এটা অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারিকা। তারপর হচ্ছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা। হচ্ছে চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। এই 4টে ধাম এদের গড়ে উঠেছে ভারতবর্ষে। কত লোক সমাগম হতে পারে, কত ভক্ত এই মন্দিরে, সেটাও আপনাদের কাছে দেখালাম। এই মন্দিরের হচ্ছে হোমকুণ্ড। মন্দিরের এটা হলো হোমকুণ্ড। বিষ্ণু কুর্ম অবতার। বাংলার ইতিহাস বলতে গেলে কুর্ম অবতার বিষ্ণুর দ্বিতীয় রূপ হিসেবে পরিচিত। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় বিষ্ণু কচ্ছর রূপ ধারণ করে মন্দর পর্বতকে ধারণ করেছিলেন, যা ছিল দেবতা ও অসুরের মধ্যে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মন্দর পর্বতকে ধারণ করার জন্য বিষ্ণু কচ্ছপ রূপে পৃথিবীতে অবতার ধারণ করেন এবং পর্বতটি তার পৃষ্ঠে ধারণ করেন। কচ্ছপ অবতারের মাধ্যমে সমুদ্র মন্থন অমৃত উৎপন্ন হয়, তা পান করে দেবতারা অমর্ত্য লাভ করেন এবং অসুরদের পরাজিত করেন। গম্বুজগুলো দেখছেন, এই গম্বুজগুলো হচ্ছে সব দ্বীপ লাগানো রয়েছে। রাত্রির বেলা এলে এই গম্বুজগুলো দেখতে খুব ভালো লাগবে। আর গেটটাকে, তোরণটাকে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই গম্বুজগুলো দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। ঢোকার মুখেই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে হচ্ছে পাথরের বেদির ওপর কত সুন্দরভাবে এই সিদ্ধিদাতা গণেশ বিরাজ। তারপর এখানে ঢোকার মুখে কপিল মুনিও এখানে বিরাজ করছেন, সেইটাও কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা বেদির ওপরে কপিল মুনি আশীর্বাদ করছেন, সেইটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা। এই ব্রহ্মদত্ত ধাম কত বড় এলাকা নিয়ে এই ব্রহ্মদত্ত ধাম গড়ে উঠেছে। আর এগুলো তোরণ দেখুন, কতগুলো তোরণ আছে এখানে, একটা দুটো তিনটে তোরণ রয়েছে এখানে। আর এই এলাকা দেখুন কত বড় এলাকা নিয়ে এই মন্দির। একটা পিলার দেখুন, কত পিলার নিয়ে কত এশিয়ার বৃহত্তম এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত, আপনাকে স্টেপিং বাই স্টেপিং উঠে তারপরে এই মন্দিরে আসতে হবে। কত এরিয়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। ডান দিকেও যা আর বাঁ দিকেও তাই। দেখুন কত বড় এই তো তোরণ নিয়ে ডান দিকেও তিনটে তোরণ, আর এখানেও বাঁ দিকেও। আর এই হয় যে ভক্ত সমাগম কত হতে পারে আর কত বড় মন্দির, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। মন্দিরের ভেতরটা আপনাদের কাছে তুলে ধরলাম। নেবে চলুন যাই। তলায়ও দেখুন কত সুন্দর লাইটিং করে, এখানেও গর্ভগৃহ দেখুন, নিয়ে যাই, চলুন দর্শন করাই। কত সুন্দর লাইটিংয়ের ওপরে এখানে এক শিবলিঙ্গ গড়ে উঠেছে এবং এখানকার যে গুরুদেব তাকেও এখানে তুলে ধরা হয়েছে ব্রহ্মদত্ত ধামে। কত সুন্দরভাবে আর লাইটিং দেখুন। এটা ঠিক মন্দিরের নিচু, এখানে শিবলিঙ্গকে পুজো করছে। মাথায় জল ঢালছে দেখুন পণ্ডিত মশাই। আর এখানকার গুরুদেবও যে আছে তারা এনাকেও পাশে চিত্রসহ ফুটিয়ে তোলা হয়েছে। এক ভক্ত এসছেন দেখুন গোপাল নিয়ে, তার মনস্কামনা পূরণ হয়েছে, এই মন্দিরে এসে গোপাল নিয়ে পুজো দিচ্ছে। দাদা আমি আসছি দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট মানে অনেক দূর এই বৃষ্টিতে। আর এই বৃহস্পতিবার আজকে কি পুরো ভোগ খেয়ে যাবেন এখানে পুজো দিয়ে? আপনি এখানে আর কি জানতে পারি, এই মন্দিরের কথা কালকে জানতে পারি আর কি, মানে মোবাইলে। হ্যাঁ, তারপরে সব দেখে শুনে সকালবেলায় বেরিয়েছি। এই গোপাল নিয়ে আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে, এই জন্যই গোপাল নিয়ে হবে। তার মানে এই মন্দিরে এসে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আপনি এই আপনার নাম বলে দু চার কথা এই মন্দির সম্বন্ধে। আমার নাম বিবেকানন্দ। হ্যাঁ, তো আপনি এখানকার মানে? আমি এই বাবার পূজারি। বাবার পূজারি বলে আচ্ছা, এই বাবার পূজারি। আচ্ছা, এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। কতদিন আগে? এটা 2018, দাঁড়ান 1 মিনিট, 2018 ফেব্রুয়ারি এটা উদ্ঘাটন হয়েছে। হ্যাঁ, প্রথমে মধ্যপ্রদেশে করেছেন, তারপর কন্যাকুমারী, তারপরে কলকাতা, তারপরে উত্তরাখণ্ড।
চারখানা চারখানা, হ্যাঁ চারখানা এরকম পরপর ধাম করেছে। তো এখন উনি আর আমাদের মধ্যে নেই। মোটামুটি 2024 অক্টোবরের 9 তারিখে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। 2024 অক্টোবর, 9 অক্টোবর। 9 অক্টোবর। তো ওনার এজ হয়েছিল 97। আর 3 বছর রাখতে পারলুম না। যাকে নিচেই দরকার তাকে উপরেও দরকার, ঠিক আছে। এই মহারাজ, এই ধাম চার। আচ্ছা, এই শিবলিঙ্গের নাম? যে যেমন খুশি ডাকে, কেউ মহেশ্বর, কে তারকনাথ, কে ভোলেনাথ, কে শিবশম্ভু, কোনো নির্দিষ্ট কোনো পার্মানেন্ট নাম নেই। আচ্ছা, আপনার যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হ্যাঁ হ্যাঁ, এটা কি মহারাজ নিজেই সৃষ্টি করে গিয়ে? না না, এ তো অত্রিমণি আর অনুসুয়া দেবীর বাড়িতে হয়েছে। ও, ওনারা তো একসময় বিশাল তাবড়ো মুনি ঋষি ছিলেন। অনুসুয়া ওনার স্ত্রী ছিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদিন হঠাৎ চিন্তা করলেন যে আমরা অনুসুয়াকে একটু পরীক্ষা করে দেখব কেমন সতী লক্ষ্মী মানুষ। তো ওনারা তিনজনেই এলেন। আসতেই তো অত্রিমণি বললেন, প্রভু কি সেবা করতে পারি, কেন ওদেরই ভজনা করে অত্রিমণি। তো বললো, সেবা আপনি করাবেন, ঠিক আছে, আমরা মায়ের স্তন পান করব, আমাদের খুব শখ, খুব ইচ্ছা মায়ের স্তন পান করবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কখন করবেন? বললো, কাল দুপুরে। তো তারপরের দিন যথারীতি আছে, অত্রিমণি আছে, এবার রেডি, স্তন পান করবে। তো অত্রিমণি কী করলেন, সঙ্গে সঙ্গে ওদের এইটুকু ছোট ছোট বাচ্চা করে দিলেন, তিনজনকে করে দিলেন, স্তন পান করলেন। ওরা খুব খুশি। মনে জিজ্ঞেস করলেন, আপনারা খুশি? বললো, প্রচণ্ড খুশি হয়েছি। এইবার ওনার যেহেতু স্তন পান করেছে, উনি তো ওই তিনটেকে নিয়ে মানুষ করছেন। আর ওনাদের স্ত্রী লক্ষ্মী, সরস্বতী আর পার্বতী তো গোটা ব্রহ্মাণ্ড ঢুঁড়ে বেড়াচ্ছে আমাদের কর্তারা কোথায়, ঠিক আছে। নারদমণির কৃপায় ঠিকানা পেল। পাওয়ার পর ওনারা এলেন। আসার পর চাইছেন যে আমরা আমাদের বরকে নিয়ে চলে যাব, কিন্তু ও ছাড়বে না, বললো, না, এ তো আমার সন্তান, আমরা মানুষ করব। এই নিয়ে ঝগড়াঝাটি হলো। তারপরে দেখা গেল যে শনিদেব এসে কী করলেন, ওদেরকে এসেছেন, ওই একটা করে দিলেন। একটা করে মানে কচ্ছপ? কচ্ছপ কেন, তিনটে মাথা বড় ঠাকুর এসে করে দিলেন। তো উনি রয়ে গেলেন অত্রিমণির বাড়িতে। আর ওরা তিনজন যেমন ছিল তেমন করে দিল ওদের সঙ্গে, ওদের স্ত্রীদের সঙ্গে চলে গেল। এই হলো অত্রিমণিদের বাড়ির গল্প। অত্রিমণিদের বাড়ির গল্প হচ্ছে। মোটামুটি কচ্ছপ তো ধরা নিষিদ্ধ হয়ে গেছে, সরকার থেকে পুরো ব্যান্ড করে দিয়েছে। আর কচ্ছপ কেউ ধরবেও না, খাবেও না। এবার সবাই পুজোই করবে, ঠিক আছে। যে জল আনবে সেই ভেতরে প্রবেশ করতে বাবাকে দিচ্ছে, গোপাল এনেছে, মনস্কামনা পূর্ণ হয়েছে। এই মন্দিরে দূর দূরান্ত থেকে, কত দূর থেকে এসছে চিন্তা করুন, কত দূর, দমদম ক্যান্টনমেন্ট এই মন্দিরে এসছে। বাবাকে দর্শন করে পূর্ণ হয়েছে। এখানকার কত সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে। আজ বৃহস্পতিবার, ভক্তগণ আসবে, বৃষ্টির জন্য এখনও সমাগম হয়নি। এখানে হচ্ছে ধূপ মোমবাতি ভক্তরা নিবেদন। দেখুন মন্দির কত বড়। ওই হলো শৌচালয়, এই হলো মন্দির, আর এই হলো ঢোকার গেট। কত বড় এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত বড় এরিয়া নিয়ে, চূড়া বিশিষ্ট, ধাপে ধাপে উঠে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। ভোগের রান্না হচ্ছে দেখুন। এখানে দেখুন পুরো 5000 লোক খাওয়ার ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আজ বৃহস্পতিবার, দেখুন কত লোকের আয়োজন। আর এই হলো ভোগের আজকে ব্যবস্থা হচ্ছে।
ব্রহ্মদত্ত ধামের হচ্ছে মূল প্রবেশ পথ। ধাপে ধাপে ওপরে উঠে ঢোকার মুখেই সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে একদিকে, আর একদিকে কপিলমণি বিরাজ করছে। এই মন্দির পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ও বৃহৎ মন্দির গড়ে উঠেছে। ব্রহ্মদত্ত ধামে আজ এনেছি হাওড়া থেকে আপনারা বারুইপাড়া আসতে গেলে চন্দনপুর লোকাল আর বর্ধমান কট লাইনের লোকালে চলে আসবেন। বারুইপাড়ায় নেবে 1 নম্বর থেকে বেরিয়ে অটো করে চলে আসবেন। অটোতে নেবে 15 টাকা ভাড়া দিয়ে নেবে, পুরো মন্দিরের মেয়েতে নামিয়ে দেবে। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, গাড়ি নিয়েও আসতে পারে। আর এই ধাম এশিয়ার বৃহত্তম মন্দির। তা আমি এখানে বৃষ্টি হচ্ছে বলে আর ওয়েট করবো না, তা আমি চলে যাব। সেই জন্য আপনাদের বলবো যে এখানে ভোগেরও ব্যবস্থা আছে, বৃহস্পতিবার এলে ফ্রিতে ভোগ পাবে। আমি যতটুকু পেরেছি এখানকার সব তুলে ধরেছি। বন্ধু, এই ব্রহ্মদত্ত ধাম যে পণ্ডিত মশাইও অনেক কিছু আমাকে ব্রহ্মদত্ত ধাম সম্বন্ধে বলেছে। এখানকার কটায় পুজো হয় এবং আমি সকালবেলা একটা কীর্তনও দেখিয়েছি। তা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এখানে একটা মন্দির গড়ে উঠেছে ব্রহ্মদত্ত ধাম। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি বলবো আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর বলবো যে আপনারা যত পারবেন শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, জয় ত্রিনয়নী বলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি।